সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম সাপ্তাহিক মুসলিম বিশ্ব। আজকে 13ই জানুয়ারি আপনাদের সাথে আমি আছি ডক্টর কামরুল হাসান। মুসলিম বিশ্বের গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এবং সেই ঘটনাবলীর পর্যালোচনা নিয়ে প্রতি সপ্তাহেই এই প্রোগ্রাম আমরা করে থাকি। এই প্রোগ্রামে স্ক্রিনে একটা নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে আপনি কোনো মতামত শেয়ার করতে চাইলে অথবা কোনো বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে আমাদের সামনে সবসময় একজন গেস্ট স্পিকার থাকেন, আপনারা আলোচনা করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সামনে আজকে যিনি গেস্ট স্পিকার হিসেবে আছেন আপনাদেরই নিয়মিত একজন গেস্ট স্পিকার, যাকে আপনারা আগেও দেখেছেন, বিশিষ্ট আইনজীবী এবং বিশ্লেষক খালিদ ইয়াহিয়া। খালিদ, তোমাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যেভাবে আমাদের প্রোগ্রামকে সাজাবো, অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেছেন যে আমাদের গাজার ঘটনাবলী চলছে। অ্যাজ ইউজুয়াল সেখানে কিছু আপডেট রয়ে গেছে, যে আপডেট আপনাদেরকে দিব। সবার আগে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের বেশ কিছু বিষয়াবলী গত এক সপ্তাহে আলোচিত হয়েছে এবং যে আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে আমাদের সামনে এসছে। সব মিলিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকবে নানা মুসলিম বিশ্বের ঘটনাবলীর নানামুখী বিশ্লেষণ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের বাংলাদেশের ঘটনাবলীতে। আমরা সবাই জানি যে খুবই আলোচনা এবং খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশের যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এবং সেই সরকারের যে টাইম এবং সেই সরকারের মধ্যে যে একটি টাইমের মধ্যে কিছু সংস্কার কার্যক্রম, পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবাবলী, এইসব বিষয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা শুনেছি। সেই আলোচনার শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে এই যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল, এই 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আরও 15 দিন বাড়ানো হয়েছে সময়, এবং সেটি জমা হবে 15ই জানুয়ারির মধ্যে। এবং এটি হচ্ছে তাদের সময়, যে সময়ের মধ্যে এই সংস্কার কমিশন আমাদের সামনে তাদের রিপোর্ট প্রকাশ করবে। যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট আমাদের সাথে আসবে বা আমাদের সামনে আসবে, আমরা জানি এই 6টি সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সংস্কার কমিশন যেটা আমরা জানি সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এবং আমার খুবই পরিচিত আলী রিয়াজ, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির, উনি পেয়েছেন এই সংস্কারের দায়িত্ব, যেটি হচ্ছে আমাদের অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার। আরও একটি সংস্কার যেটা সবচেয়ে আলোচিত হয়েছে সেটি হচ্ছে আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন। কেন এই সংস্কার কমিশনটি আলোচিত হয়েছে? কারণ এই সংস্কার কমিশনের প্রস্তাবাবলী যেগুলো এখনও পুরোপুরিভাবে সাবমিট করা হয় নাই, তার আগেই এই কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন সংস্কার করার জন্য গঠিত হয়েছে। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন এবং বদিউল আলমের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। খালিদ, এই সংস্কার কমিশনের কথা যে আমরা বললাম 6টি সংস্কার কমিশন, তার মধ্যে আমি প্রথমেই প্রশ্ন করব যে এই যে বিচার ব্যবস্থার সংস্কার, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, যেটা প্রশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার বলে যেটা সবাই মনে করা হয়, এই সংস্কার প্রস্তাবলীতে দেখা যাচ্ছে যে এই প্রস্তাবনা তো দেওয়ার ডেট হচ্ছে টুমরো না, কিন্তু এইটার কিছু প্রস্তাব নিয়ে আমরা দেখেছি ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং বিরোধিতা হয়েছে। আমরা কি জানতে পারি যে এটা আসলে কোন প্রস্তাবে তারা বিরোধিতা করতেছে বা এটার কতটুকু মানে তারা জেনেছে, যে এটুকুর উপর ভিত্তি করে তারা আমাদের কাছে জানিয়েছে যে এটা তারা কোনোভাবেই, এবং খুবই স্ট্রং আমরা দেখেছি নিউজ পেপার এবং কি বলে সোশ্যাল মিডিয়াতে, যে তারা খুবই স্ট্রংলি বিরোধিতা করেছে। এটা কেন বিরোধিতা করতেছে এবং এটা কি বিষয়ের বিরোধিতা তাদের সামনে আমরা কতটুকু জানতে পেরেছি বা কতটুকু তুমি তোমার ইয়েতে দেখেছো? জি, ধন্যবাদ কামরুল হাসান ভাই।
মূল যে আলোচনা, আমি এটাতে যাওয়ার আগে এর প্রেক্ষাপটটা যদি সংক্ষিপ্ত আকারে বলি আর কি, তাহলে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের পরে যে ফ্যাসিস্ট বিগত রেজিম ছিল তাদের যখন পতন হলো, পতন হওয়ার পরে দেশের আপামর জনতা, বিশেষ করে ছাত্র জনতা, তারা রিয়েলাইজ করার চেষ্টা করলো যে এই দেশে তো আমারও একটা অংশ আছে, এই দেশটা তো আমিও ওন করি। তখন থেকে বলা হলো যে আসলে আমরা শুধুমাত্র একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার আসার পরিবর্তে মূলত আমরা দেশের একটা আমূল সংস্কার বা পরিবর্তন চাই। এবং সেই ক্ষেত্রে যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, সেখানে মোটা দাগে 6টি বা 10টি বিষয় সংস্কার করা হলো। এর বাইরেও হয়তো শিক্ষা, স্বাস্থ্য, গণযোগাযোগ, সড়ক ব্যবস্থাপনা এগুলোও হয়তো আসতে পারতো, বাট মোটা দাগে যেটা আপনি মেনশন করলেন 6টা মোটা দাগে সংস্কার কমিশনের কথা বলা হলো। এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে জনপ্রশাসনের এই যে সংস্কারটা, এটা আসার আগেই কেন এইভাবে বিরোধিতা করা হলো, এর প্রেক্ষাপটে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক কালচার বিগত 53 বছরে, তাহলে আমরা দেখব অত্যন্ত দুঃখজনকভাবে যে যখন একটি দল বিরোধী অবস্থায় থাকে, অপোজিশনে থাকে, তখন তারা যে প্রস্তাবনাগুলো বলে, যে বক্তব্যগুলো মেইনলি জনগণের সামনে বলে, সেই দলই যখন আবার ক্ষমতায় আসে তখন দেখা যায় যে তাদের যে আগের ওয়াদা, সে ওয়াদা থেকে তারা পিছনে চলে আসে এবং সে ওয়াদা তারা রক্ষা করে না। এবং এটা যদি আমরা পর্যালোচনা করি, প্রত্যেকটা সরকারি দল বা বিরোধী দল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যখনই সংস্কার কমিটিগুলো তাদের কাজ শুরু করলো অক্টোবরে, তখন থেকে দেখা গেল যে আমাদের বিরোধী দলে যারা আগে ছিলেন তাদের ওখান থেকে বক্তব্য আসা শুরু করলো। এবং সে বক্তব্য আসলো একদিক থেকে, আরেক দিক থেকে যেটা আপনি বললেন যে জনপ্রশাসনে যারা বর্তমানে আছে এক্সিস্টিং, তারা সেখান থেকে কিছু কথা বললো যে আমরা এটা মানি না এবং এই প্রস্তাবনা বা এই সংস্কার কমিটি তাদেরকে পদত্যাগ করতে হবে। সংস্কার প্রস্তাবনা যে কমিটি, তাদের পক্ষ থেকে 2টা বিষয় বলা হয়েছিল যে আমরা মূলত 2টা বিষয়ে প্রপোজ দিব। একটা হচ্ছে যে জনপ্রশাসন যেন জনবান্ধব হয়, আরেকটা হচ্ছে কাঠামোগত সংস্কার। জনবান্ধব বলতে, যে ব্যক্তি যদি মনে করেন যে একটা সার্ভিস সে পাওয়ার জন্য এন্টাইটেল, তাকে কেন অতিরিক্ত সময় খরচ করতে হবে, তাকে কেন অন্য একটা ভায়া মাধ্যমে সেখানে আসতে হবে, যদি সেই ব্যক্তি প্রপারলি এন্টাইটেল হয় একটা সেবা পাওয়ার জন্য। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে কাঠামোগত বিষয়। কাঠামোগত বিষয় হচ্ছে যে সার্ভিসটা আমি ফর এক্সাম্পল রাজশাহীতে আছি, চিটাগাংয়ে আছি, আমি যদি সেখানে সার্ভিসটা পেতে পারি, কেন আমি সেখান থেকে ট্রাভেল করে ঢাকায় আসব? মূলত এই 2টা বিষয়ে ওনারা সংস্কারের প্রস্তাবনা দিবেন, এটা ওনারা আগে প্রকাশ করেছেন এবং বিভিন্ন জেলায় ওনারা মত প্রকাশ করেছেন বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে। মূলত এখান থেকে যে বিরোধিতা করা হলো, এর প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে বিগত যে রেজিম ছিল, যেটা আপনি মেনশন করলেন, সেই রেজিমটা টিকিয়ে রাখার ক্ষেত্রে জনপ্রশাসন একটা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে। এবং আমরা বিভিন্ন সময় দেখি যে তাদেরকে বিভিন্ন পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স বা পলিটিক্যাল পারপাস, এটা সার্ভ করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়। এই জন্য যে সংস্কার কমিটি, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য জনপ্রশাসনকে ব্যবহার করা না যায়, এটাকে যেন পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা না হয়। ঠিক একইভাবে এদের যে প্রমোশন হয়, এদের যে বদলি হয়, সেই ক্ষেত্রে যেন একটা নিয়ম থাকে। আমরা জানি যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এটাকে কনসিডার করে অনেক সময় তাদেরকে পদোন্নতি দেওয়া হয়, তাদেরকে পদায়ন করা হয়, তাদেরকে বদলি করা হয়। সামগ্রিকভাবে যদি একটা ডিসিপ্লিনের আন্ডারে আসে, সেটাই হচ্ছে সংস্কার কমিটির মূল উদ্দেশ্য। আমরা আসবো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই যে সংস্কার কমিশন রিপোর্ট সাবমিট করতেছে, আপনারা কি সংস্কার চান বা কি সংস্কারের সাথে আপনাদের যোগাযোগ, বা কোন ধরনের সংস্কার হলে কোন বিষয়ের কোন ইয়েতে। যদিও আপনারা সবাই জানেন বোধহয় যে ওয়েবসাইটের মাধ্যমে এই সংস্কার কমিশন 6টি সংস্কার কমিশনই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সেখানে মতামত চেয়েছে জনগণের। আমি জানি না কত মতামত পড়েছে, আমরা রিপোর্ট পাবলিশ হওয়ার পরে বা রিপোর্ট জমা হওয়ার পরে জানতে পারবো এই মতামতের সংখ্যা কত ছিল, দেশের থেকে কত ছিল, বিদেশ থেকে কত ছিল। আপনারা যারা টেলিভিশন দেখছেন তারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার নিজের কি সংস্কার বা নিজে কি সংস্কার মনে করেন, যে কোন সংস্কার কমিটির কি সংস্কার করা উচিত ছিল, অথবা কোন ধরনের বাংলাদেশ আমরা চাই যেখানে এই সংস্কার প্রয়োজন। আমরা আসবো খালি এই সংস্কারের ক্ষেত্রে একটু, শুধু আমার একটা আছে যে আমরা সংস্কারের একটু ইতিহাস যদি যাই, তাহলে আমরা দেখি যে আমরা বাংলাদেশে মূলত গত 53 বছরে 4 ধরনের সরকার পেয়েছি, ব্রডলি ক্যাটাগরাইজ। একটা হচ্ছে আমরা কিছু সময় গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন, 3-4টা নির্বাচন আমরা দেখেছি যে গণতান্ত্রিক সরকার, এক ধরনের গণতান্ত্রিক সরকার পেয়েছি। এরপরে আমরা পেয়েছি সামরিক সরকার, আমরা সাথে সময়টা জানি সামরিক সরকার পেয়েছি। এরপর আমরা পেয়েছি ওই তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন
করেছে। আর আরেকটা পেয়েছি যেটাকে আমরা বলতে পারি যুদ্ধ পরবর্তী, অথবা এই যে আমাদের যে এক ধরনের ইয়ে হলো এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, 4 ধরনের ক্যাটাগরি সরকার। আমরা দেখেছি আগে অনেকগুলো সংস্কার করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে একটা প্রধানতম যেটার সঙ্গে কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক সংস্কার। অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থানে যে শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তখন কিন্তু সকল রাজনৈতিক দল বেশ কিছু সংস্কারের জন্য, তখন যদিও সময় খুব কম পেয়েছিলেন, কিন্তু কিছু সংস্কার প্রস্তাব এনেছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্যতা সংস্কার প্রস্তাব একটিও পরবর্তীতে সরকার বা বেশিরভাগই কোনো গুরুত্ব দেয়নি। এটা হচ্ছে ইতিহাস। তো আপনার কি মনে হয় বা তোমার কি মনে হয় যে এই যে সংস্কারগুলো আমরা আনছি, যতদূর আমরা জানি এখনো তো আমরা পাইনি, এই সংস্কারগুলো কি এনাফ জনগণকে বা রাজনৈতিক দলগুলোকে বা সবাইকে সম্পৃক্ততার মাধ্যমে এই সংস্কার প্রস্তাবগুলো আসতেছে, বা কোনো বিষয়ের সংস্কারের সাথে ডাইরেক্টলি যদি ইনভলভ কেউ থেকে থাকে বা তোমার পরিচিত কেউ থেকে থাকে, তাহলে সেই সংস্কার কোনটার সাথে সেটা ইনভলভ বা কতটা আসতেছে? আমি কিছুটা জানি, যেটা সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিছু যোগাযোগের মাধ্যমে জানি আর কি। তোমার কি কোনো পার্টিকুলার ক্ষেত্রে যোগাযোগ আছে কিনা? জি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মেনশন করেছেন। 1990 সাল, যেটা বাংলাদেশের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের, বেশি রাজনৈতিক দলের একটা ঐক্যমত হয়েছিল, এবং আমরা জানি যে 3 জোটের রূপরেখা, সেখানে তার মাধ্যমে এরশাদ সরকারের পতন হয় এবং শাহাবুদ্দিন আহমেদ সাহেব উনি প্রধান বিচারপতি থেকে কেয়ারটেকার সরকারের প্রধান হন, সেই ইতিহাস আমরা জানি। তখন যেহেতু সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে শাহাবুদ্দিন সাহেবকে এনেছিলেন, সেখান থেকেও কিন্তু দেখা গিয়েছে, যেটা আমি মেনশন করলাম, যে পরবর্তীতে যারা ক্ষমতাসীন ছিলেন তারা তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়েছেন এবং তেমন কোনো সংস্কার হয়নি। আরেকটা বিষয় আমি যদি মেনশন করি, আমরা জানি যে 111 সরকারের সময় ব্যারিস্টার মঈনুল হোসেন সাহেব, দাদেন ল অ্যাডভাইজার, ওনার একক মানে প্রচেষ্টায় কিন্তু আমরা 2007 সালে এই যে সেপারেশন অফ পাওয়ার, এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল, এবং এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে হয়তো এটা সম্ভব ছিল না। যদিও সেটা সম্ভব হয়েছে, এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে, কিন্তু আলাদা যে সেক্রেটারিয়েট, একটা আলাদা সচিবালয়, সেটাও কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। যেটা আপনি বললেন যে আসলে মূলত তো রাজনৈতিক দলগুলোই দেশের মূলত ক্ষমতাসীন হয়, তারা ক্ষমতা পরিচালনা করেন, কিন্তু এইবার ডক্টর ইউনূস সাহেব অথবা সংস্কার কমিটির যারা সদস্য আছেন, ইভেন যারা ছাত্র জনতা আছে, তাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে এখানে অবশ্যই রাজনৈতিক দল তারা মেইন স্টেক হোল্ডার, তারা দেশ পরিচালনা করে, ঠিক একইভাবে সাধারণ জনগণের যে মতামত, সেই মতামতকেও আমরা এখানে বিবেচনা করব। এটা কিন্তু একটা নতুন মানে প্রেক্ষাপট। আগে আমরা জানতাম যে যেহেতু রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, সেহেতু এটা থাক, পরবর্তীতে দেখা যাবে। কিন্তু এবার বলা হচ্ছে যে না, এবার যদি আমরা, যেটা আপনি মেনশন করলেন যে জনমত জরিপের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, এবং অনেক ডেফিনেটলি অনেক মানুষ সেখানে প্রত্যক্ষভাবে মতামত দিয়েছে, তাদের বিভিন্ন কমেন্ট দিয়েছে, কোনো জায়গায় অপোজও করেছে। সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা এটা এক্সিকিউট করবে কি করবে না, এটাও যেমন একটা বিষয়, একইভাবে জনগণের যে একটা রিফ্লেকশন হচ্ছে, তারা চাচ্ছে যে এই সংস্কারগুলো বাস্তবায়িত হোক, এটাও আমরা বিবেচনা করব, এবং এই উভয় বিবেচনার মাধ্যমে মূলত সামনে যে সংস্কার বিষয়, এটা সামনে এগিয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ তারা খুব নিজেরাই ফিল করে যে এই বিষয়গুলো হওয়া দরকার। যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কনস্টিটিউশনে যে বিষয়গুলো বলা আছে, সেই বিষয়গুলো তো অনেকটাই বৈপরীত্য। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, মানে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বা হাইকোর্টের জাজ নিয়োগ হবে, সেখানে কোনো নীতিমালা নেই, মাত্র 2টা কন্ডিশন বলা আছে, যে মানে 10 বছর থাকতে হবে আইদার অ্যাজ এ লয়ার, অথবা যদি কেউ জুডিশিয়াল কোনো পজিশন হোল্ড করে, এবং সে যদি বাংলাদেশের নাগরিক হয়। মাত্র 2টা শর্তের বেসিসে হাইকোর্টের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিচারপতি নিয়োগ হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কোনো নীতিমালা সেখানে নেই। এটাকে ম্যানিপুলেট করা এবং এইটাকে এই 2টা মাত্র ইয়ের আন্ডারে এটাকে খুবই সহজে এটাকে এক ধরনের পুরো সিস্টেমটাকে, যে 6টা সংস্কার কমিটি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা বলতে পারি যে, ফর এক্সাম্পল, আমাদের দেশে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস বা যার পলিটিক্যাল পার্টি আছে, তাদের নিজেদের দলের ভিতরেও কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস নেই, গণতান্ত্রিক কোনো প্র্যাকটিস সেটা নেই আর কি। তো এটাও কিন্তু একটা সংস্কারের একটা দাবি যে নিজ দলের ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকতে হবে। আমরা দেখে থাকি যে এই কথাগুলো যখন আলোচনা হয়, একদম বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে এটা
আমাদের ব্যাপার, আমরা এটা করব কি করব না। তো সুতরাং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলদের পক্ষ থেকেও কিন্তু এইসব সংস্কারের ব্যাপারে তেমন আগ্রহ এখন দেখা যাচ্ছে না, অথচ বিগত বছরের পর বছর তারা এই কথাগুলো বলেছেন, জনগণের সামনে কমিটমেন্ট দিয়েছেন। এখন দেখা যাচ্ছে যে কমিটমেন্ট থেকে তারা কিছুটা হলেও সরে আসছেন। এই কারণে এবার ছাত্র জনতা বিশেষ করে এবং সাধারণ মানুষের ভিতরেও একটা রিফ্লেকশন, এটা প্রতিমান হচ্ছে যে আমরা এইবার রাজনৈতিক দলের হাতেই সবকিছু ছেড়ে দিব না, বরঞ্চ এই যে মোটা দাগে যে সংস্কারগুলো, এই সংস্কারগুলোর কিছুটাও যেন আগে এক্সিকিউট হয়, এরপরে আমরা পরবর্তী যে পদক্ষেপ, নির্বাচন অথবা পরবর্তী সরকার কে আসবে না আসবে সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, আগে সংস্কারগুলো হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকে আমরা এই পর্বে আলোচনা করছি আমাদের যে 6টি সংস্কার কমিশন, যার রিপোর্ট আগামী পরশু সরকারের কাছে আসবে, এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে সরকার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কোন কোন সংস্কারগুলো করবেন এবং কোন কোন সংস্কারগুলো করবেন না, সেগুলোর একটা থাকবে তাদের এই বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই সংস্কার কমিশনের রিপোর্টের একটা বড় যে প্রতিবন্ধকতা অথবা এইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যা, কী সব সমস্যা, সেগুলো আমরা একটু আলোচনা করব, যে এই সব প্রতিবন্ধকতার সম্মুখীন তারা হতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কোনো পরামর্শ থাকলে অথবা কি সংস্কার আপনারা চান সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। খালি আমরা বলতেছি যে এখন এই সংস্কার কমিশন, অর্থাৎ আমরা বললাম যে সংস্কারের ইতিহাস অথবা সংস্কারের যে এর আগের অতীত ইতিহাস, সেগুলো আমাদের জন্য মোটেই সুখকর নয়, ভালো নয়। সিরিয়াসলি, যে আমরা 90-এর সংস্কার দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের, যেটাকে আমরা 111-এর সরকার বলে থাকতাম, মঈন আহমেদের নেতৃত্বে একটা সরকার ছিল, সেখানে সংস্কারগুলো, এবং এখন দেখা গেছে সেখানে অনেক ভালো ভালো প্রস্তাব ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো পরবর্তীতে যে কোনো কারণেই হোক, সেই সমস্ত কারণ কি তাও বলা হয়েছে, যে এক ধরনের মঈন আহমেদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে শেষের দিকে এসে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত, তার মাধ্যমে একটা রাজনৈতিক দলের সাথে এক ধরনের সমঝোতা করার কারণে তার সংস্কারগুলো মোটেই পরবর্তীতে আর করে নাই। তো এখন এই সরকারের যে সংস্কার প্রস্তাবগুলো আমাদের সামনে আসতেছে, এইটার বাস্তবায়নের প্রক্রিয়ায় আগের অতীত অভিজ্ঞতা থেকে এইটা কিভাবে বাস্তবায়নের জন্য সহজ হবে, যেটা অতীত অভিজ্ঞতা থেকে আমি বারবার করে বলছি। অতীত অভিজ্ঞতা কি? অতীত অভিজ্ঞতা হচ্ছে যে জনগণকে এনাফ সম্পৃক্ততা করা হয় নাই। প্রথম যে সংস্কার কথা বলেছি আমরা 90 সালে, সেখানে জনগণের কোনো সম্পৃক্ত ছিল না। এখানে এটা ভালো দিক হয়েছে, তারা জনগণকে সম্পৃক্ততা করেছে, যেভাবেই করুক। এখন কোশ্চেনটা হলো যে এখন রাজনৈতিক দলের ক্ষেত্রে সমঝোতার পর যখন এই সংস্কার সামনে এগিয়ে যাবে, বা কোনটা কতটুকুন এগিয়ে যাবে, কোনটা কতটুকুন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে, এইটা কি আগের এই অতীত অভিজ্ঞতাকে অতিক্রম করে কিছু ভালো এক্সাম্পল তৈরি করার সম্ভাবনা রয়েছে? থাকলে সেটা কি? জি, বাংলাদেশে যে সংস্কারগুলো হয়েছে আপনি মেনশন করলেন, এর আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে 2007 সালে আরপিও, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস ওয়াটার, সেখানে একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল যে সরকারি চাকরি থেকে কেউ যদি রিটায়ার করে অন্তত 2 বছর তাকে অপেক্ষা করতে হবে, এরপরে কোনো রাজনৈতিক দলে সে জয়েন করতে পারবে। কারণ এর আগে আমরা দেখেছি যে রিটায়ারমেন্টের 1-2 বছর আগে যোগাযোগ করতেন, এরপরে ইমিডিয়েটলি আমরা দেখতাম ফুল দিয়ে ওনারা যোগদান করতেন। এটাও কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে এটা এক্সিকিউট করা হয়েছে। এই কারণে আপনি যেটা খুব রাইটলি মেনশন করলেন যে আসলে আমাদের অতীত অভিজ্ঞতা সংস্কার বিষয়ক কার্যক্রম এটা খুব বেশি সুখকর না। এই কারণেই এইবারকার ছাত্র জনতা এবং যারা মানে জড়িত, ওনারা চাচ্ছেন যে আমরা আর আগের যে বিষয়গুলো হয়েছে পলিটিক্যাল পার্টির কাছে আমরা সবকিছু হস্তান্তর করব না, বরঞ্চ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে আমরা কিছুটা সংস্কারের বিষয় অগ্রসর হয়ে এর পরবর্তীতে অন্য ধাপে আমরা যাব। এখন আপনি বললেন যে এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি হতে পারে। অবশ্যই প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছার পরিচয় না দেয়, তারা যদি অপোজ করে এবং তারা যদি বলে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখনই, যে আগে জনগণের হাতে, জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক, এরপরে দেখা যাবে কিসের সংস্কার বা কি হবে, এরকম আলোচনা অলরেডি উঠা শুরু হয়েছে আর কি। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই রাজনৈতিক দলের সদিচ্ছার প্রয়োজন আছে, জনগণেরও মাইন্ডসেটের পরিবর্তনের একটা দরকার আছে। কারণ যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করি, ফর এক্সাম্পল নির্বাচন কমিশন, তো নির্বাচন কমিশনের একটা আইন আছে এবং সেই আইনে বলা হচ্ছে যে একজন প্রধান থাকবেন, বাকি 4জন সদস্য থাকবেন, এবং তারা কিভাবে ইলেক্টেড হবেন। নির্বাচন চলাকালীন সময় আমরা জানি যে ইলেকশন কমিশনের আন্ডারেই আর্মি থাকে, সে আর্মিকে ডিপ্লয় করার ক্ষেত্রে
পলিটিক্যাল পার্টির তাদের কনসেন্ট লাগে, প্রেসিডেন্টের একটা বিষয় থাকে, আর্মি আসলেই ডিপ্লয় হবে কিনা, কতটুকু পাওয়ার তারা এক্সারসাইজ করবে, এগুলো আমরা বিগত সময় দেখেছি হাইলি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেখানে কাজ করেছে। সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা সাংবিধানিক পোস্ট, নির্বাচন কমিশনার তারা স্বাধীনভাবে কাজ করবে। আমাদের কনস্টিটিউশনে 118 থেকে 126 পর্যন্ত বলা আছে ক্যাটাগরিক্যালি তাদের কি দায়িত্ব। তারপরেও যখন এক্সিকিউশন হয় আমাদের অভিজ্ঞতা খুব বেশি ভালো না। ঠিক একইভাবে পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কিভাবে পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা হয়। তো এই কারণে মোটা দাগে যে 6টা সংস্কারের কথা বলা হচ্ছে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধকতা প্রধানত রাজনৈতিক দলগুলো, এবং তারা যদি সেখানে 50% সদিচ্ছার পরিচয় দেয়, আশা করি এটা এক্সিকিউট করা খুব বেশি কঠিন কাজ না। অনেকে বলে যে এইটা যদি এরকম হতো তাহলে অনেক বেশি এটা বাস্তবায়নযোগ্য হতে, এরকম অনেকে মনে করে। তারা মনে করে যে এই সংস্কার যে প্রস্তাব আনা হবে এই প্রস্তাবটা তো জনগণ কর্তৃক গৃহীত, এবং রাজনৈতিক দলগুলোকে এটা একটা সাইন করতে হবে যে এই সংস্কারগুলো তারা ক্ষমতায় আসলে এই সংস্কারগুলো আইদার যেটুকুন এই সরকার পারে, পরবর্তী সরকার যেই আসুক না কারণ তাদেরকে করতে হবে। তুমি কি মনে করো যে এইটা একটা ইয়ে হতে পারে যে অর্থাৎ এটাকে কি বলে চার্টার, যে ওই অ্যাগ্রিড যে সংস্কার আইদার এই গভর্নমেন্ট যতটুকুন পারে করব, আমরা যে কোনো কেউ ক্ষমতা আসলে এগুলো করব, এটা কি কোনো ইয়ে হতে পারে? এটা তো খুবই খুবই সুন্দর প্রস্তাব আসছে, খুবই সুন্দর একটা প্রপোজাল। এবং সংস্কার কমিটির যারা প্রধান আছেন বা যারা সদস্য আছেন তারা সকলেই এই ব্যাপারে একাধিকবার বলেছেন যে যে বিষয়গুলো সকলের ক্ষেত্রে এগ্রিড, মানে সকল কমিটিতে যে বিষয়গুলো চলে এসছে এবং অলরেডি রাজনৈতিক দলগুলো যে প্রপোজালগুলো জমা দিয়েছে সেখানে দেখা যাবে যে যে বিষয়গুলো সকলেই, যেখানে কোনো দ্বিমত নেই, সেইগুলো তো অটোমেটিক পাস হয়েই গেল। আর যে বিষয়গুলোতে মতপার্থক্য আছে সেইখানে আমরা নেগোসিয়েশন আলোচনা করে দেখা যাবে যে কতটুকু ঐক্যমত্যে পৌঁছানো যায়। তবে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাজনৈতিক দলগুলোকে এবার অবশ্যই একটা সাইন করতে হবে যে এই সংস্কার আমরা এগ্রিড, আমরা ক্ষমতা আসলে এই সংস্কার। মূলত এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার, কমিটমেন্টের ব্যাপার, জনগণের কাছে কমিটমেন্টের ব্যাপার যে অবশ্যই আমরা যেহেতু তোমাদের ভোটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সংসদে আমরা যাব, তোমাদের প্রতিনিধি আমরা, অবশ্যই আমরা এটা কমিট করছি যে এইবার আমরা যদি নির্বাচিত হই বা ক্ষমতায় যাই এই সংস্কারের এই কাজগুলো এর ধারাবাহিকতা আমরা রক্ষা করব। এই কমিটমেন্ট অবশ্যই। কতটুকু আশাবাদী তুমি পার্সোনালি যে এই সংস্কারের, যেটা মানে অ্যাজ এ পার্সন লয়ের ছাত্র, বিকজ 2-3টা কমিশন তো মোর অরলেস দেখা যাবে যে বিশেষ করে নির্বাচন কমিশনের যে সংস্কার, সংবিধানের যে সংস্কার, এগুলো তো ভেরি রিলেটেড টু ইয়োর সাবজেক্ট, এবং কতটুকু আশাবাদী? না, আমাদের অতীত অভিজ্ঞতা তো সেইভাবে খুবই সুখকর না। তবে যেহেতু এবার একটা মানুষের ভিতরে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং মানুষজন চাচ্ছে যে বাংলাদেশের সামগ্রিকভাবে যেন পলিটিক্যাল যে কালচার এখানে যেন একটা নীতিগত পরিবর্তন আসে, এবং মানুষ, এবং আমরা জানি যে যারা ইয়াং জেনারেশন বিলো 40 এই সংখ্যা কিন্তু প্রায় মোর দ্যান 50% অফ টোটাল পপুলেশন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিগত 30 বছর আগের যে পলিটিক্যাল কালচার এবং বর্তমান যে মানুষের মাইন্ডসেট, গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন সংবাদ ইনফরমেশন আমরা খুব দ্রুতই আদান প্রদান করতে পারি, সেক্ষেত্রে মানুষের মনোজগতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এই বিষয়টা যদি রাজনৈতিক দলগুলো ওনারা রিয়েলাইজ করতে পারেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে পজিটিভ কিছু হবে। আশাবাদী, এটা ভালো, আমরাও আশাবাদী। আসলে আমাদের বয়স যাদের 60-এর কাছাকাছি তারাও এই যে ইয়াং যারা আমাদের বাংলাদেশের এখন আমরা বলতেছি 40%কে রিপ্রেজেন্ট করে, আমরা আশা করব তাদের এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশে এই সংস্কার এইবার অন্তত অতীতের অভিজ্ঞতা থেকেও অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং কার্যকরী হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে এসে আরও বিষয় থাকছে, আশা করি আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রামে। যারা এই মুহূর্তে টেলিভিশন খুললেন তারা দেখবেন আমাদের সামনে আজকে যে নিয়মিত গেস্ট আছে তাকে আগে আপনারা দেখেছেন, খালিদ ইয়াহিয়া, বিশিষ্ট আইনজীবী এবং আলোচক। আমরা আলোচনা করেছি প্রথম পর্বে আমাদের বাংলাদেশ এবং তার যে সংস্কার বিষয়ক, যেটাকে আমরা হাই প্রোফাইল ডিসকাশন ইস্যু বলে থাকি, সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি এবং সংস্কারে কি ঘটলো, কি ঘটতে যাচ্ছে এবং ভবিষ্যতে সংস্কার নিয়ে আমরা কতটা আশাবাদী, আমাদের গেস্ট কতটা আশাবাদী, আমরা তা আলোচনা করেছি। আপনারা কতটা আশাবাদী যদি আমাদেরকে সেটা জানাতে চান, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সে নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন এবং আমাদের সঙ্গে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। এই পর্বে আমরা আসব মুসলিম বিশ্বের অন্যান্য স্থানে ঘটে যাওয়া যে সমস্ত নিয়মিত আপডেট রয়েছে সেগুলো নিয়ে। আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছি যে গাজায় যে ভয়াবহ গণহত্যা, সেই গণহত্যা কি বন্ধ হতে যাচ্ছে অথবা একটি সিজফায়ার হওয়ার সম্ভাবনা নিয়ে যেটা কাজ করতেছে গত 2-3 সপ্তাহ ধরে। এবং টার্গেট ছিল, আমরা বলেছি যে 20 তারিখে যেহেতু ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হবেন, সেই সেলিব্রেশনের আগেই বোধহয় একটি যুদ্ধবিরতি হতে পারে বলে বারবার আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং আলোচনা করেছিলাম। এই সপ্তাহের আলোচনায় আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাবলীর আলোকে আমরা বুঝতে পারছি একটি যুদ্ধবিরতি চুক্তি খুবই সন্নিকটে। তার প্রমাণ হচ্ছে আমরা টিআরটি ওয়ার্ল্ড এবং বিবিসি কিছুক্ষণ আগেও নিউজ করেছে যে প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি তারা মেজর পয়েন্টে অ্যাগ্রিড হয়েছে, বাকি পয়েন্টগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। খালিদ, কি মনে হয়, যেটা আমরা তো গত ডিসেম্বরের ট্রাম্পের নির্বাচনের পরপর থেকে আশঙ্কা করছিলাম যে হয়তো যেভাবে সে বলেছিল যে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি হবেই, ঠিক একইভাবে গাজাতেও যুদ্ধবিরতি হতে পারে এবং 20 তারিখে সে এসে বলবে যে দুইখানেই যুদ্ধবিরতি হয়েছে, যেটা বাইডেনের পক্ষ থেকে তো অলমোস্ট বলা হয়েছিল যে এটা ব্রিঙ্ক, এটা আনার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই সপ্তাহের অগ্রগতি, অর্থাৎ গত সপ্তাহের যে অগ্রগতি, তার আলোকে মনে হচ্ছে যে যুদ্ধবিরতি খুব কাছে। কি মনে হয় এটা যুদ্ধবিরতির ব্যাপারে তোমার কি যে আলোচনা মতামত? এটা তো একদম স্পষ্ট যে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বাইডেন প্রশাসন। এটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি এবং যত আলোচনায় আমরা করেছি, যত উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কোনোটাই সফলতার মুখ দেখেনি। এটা হচ্ছে একটা বিষয়। এবং আপনি রাইটলি মেনশন করলেন যে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্বাচিত হওয়ার পর থেকেই কিছু পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছিলাম এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। সিরিয়াতে পট পরিবর্তন হলো এবং আরব আমিরাতের সাথে বর্তমানে ইউএসএ, ইউকে সহ যে একটা আলোচনা, নেগোসিয়েশন যে হচ্ছে, আপনার ধারণা সঠিক যে শেষ মুহূর্তে এই 2-1 দিনের ভিতরেই হয়তো একটা নেগোসিয়েশন বা যুদ্ধবিরতির এই পর্যায়ে পৌঁছাতে পারে। এখানে বিষয় হচ্ছে যে শর্ত যেগুলো দেয়া হয়েছে, শর্তগুলা যদি দেখা যায় যে দুই পক্ষের ভিতরে মোটামুটি ব্যালেন্স হিসেবে সেটাকে দেখা যায়, কারণ ইসরায়েলের পক্ষ থেকে যে শর্তগুলো দেয়া হয় সেটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তাদের পক্ষ থেকে শর্ত হচ্ছে যে কোনো হামাস সদস্য গাজা স্ট্রিপে থাকতে পারবে না। এই শর্ততে মেনে নেওয়ার কোনো উপায় নেই এবং গাজাতে তাদের সৈন্য বলবৎ থাকবে, কেউ যদি বর্ডার ক্রস করতে চায় তাদের পারমিশন নিতে হবে। এই ধরনের যে শর্ত, এটা তো আসলে রেশনাল না। ঠিক একইভাবে ট্রাম্পের পক্ষ থেকেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে যে হামাসের সদস্যদেরকে বাঁচিয়ে রাখা হবে না, ঠিক একইভাবে ইরানে অ্যাটাক করা হবে, তার পক্ষ থেকেও কিন্তু আস্ফালন দেওয়া হয়। এর বিপরীতেও এতটা সত্ত্বেও যদি কোনোভাবে যুদ্ধবিরতির কার্যকর হয় স্বল্পকালীন সময়ের জন্যও, সেটাও আসলে পজিটিভ। এবং এটা অবশ্যই ট্রাম্প ক্ষমতায় আসার পূর্বেই, মানে ক্ষমতা দায়িত্ব গ্রহণের আগেই যদি এমন কোনো নেগোসিয়েশন আমরা দেখতে পারি, সেটা অবশ্যই অন্তত আপাত দৃষ্টিতে পজিটিভ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। ইসরায়েলকে যাতে এখন দেখা যাচ্ছে যে একটু তাদের নমনীয়তা বলতে তারা তাদের ওই জিম্মিদের ব্যাপারে, বিশেষ করে যে জিম্মিদেরকে তাদের তো যুদ্ধের একটা শর্ত বা যুদ্ধের তাদের উদ্দেশ্যের একটা প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই জিম্মিদেরকে তারা উদ্ধার করবে, যেটা তারা ব্যর্থ হয়েছে, এটা আমরা সবাই জানি। তো বলা হচ্ছে, বিভিন্ন রিপোর্টে আসছে যে এই জিম্মিদের ব্যাপারে যে প্রেশার, নেতানিয়াহু গভর্নমেন্টের ভিতরে যে প্রেশার, তাদের এইখানে অ্যাগ্রি হওয়ার একটা বড় কারণ হচ্ছে
যে যেহেতু এত কিছু করে ওদেরকে উদ্ধার করা গেল না, অতএব যে কোনো উপায়ে একটা শর্ট টার্ম চুক্তি করে যদি এদেরকে উদ্ধার করা যায়, এটা কতটা প্রভাবিত হচ্ছে বা কতটা ইফেক্টিভ বলে মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা হতে পারে, এটা একটা কৌশলও হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে, যে অন্তত আমরা এখন কিছুটা নমনীয় হয়ে যারা যুদ্ধবন্দী আছে তাদেরকে যদি আমরা উদ্ধার করি, এর পরবর্তীতে তারা আবার যে অ্যাটাক করবে না এমন বিশ্বাস ইসরায়েলের উপর রাখা যায় না। সেই হিসেবে এটা একটা কৌশল হতে পারে, এবং ট্রাম্পও তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমি ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের আগেও এমন একটা চমক দেখালাম, এটা একটা কৌশল হিসেবে হতে পারে। তবে আবার ট্রাম্পের পক্ষ থেকেও নানান হুমকি দেওয়া হয়েছে যে হামাসের সদস্যদেরকে বাঁচিয়ে রাখা হবে না, এবং একজন যুদ্ধবন্দী থাকা অবস্থাতেও কোনো মতে আমরা পিছনে বা পিছুপা হব না, এমন একটা বিষয় আছে। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাইডেন যাওয়ার আগেই সর্বশেষ খুব বড় অ্যামাউন্টের একটা যুদ্ধাস্ত্র তারা সে ইসরায়েলের কাছে পাস করেছে, বিক্রি করতে যাচ্ছে। এটাও কিন্তু একটা অ্যালার্মিং। অর্থাৎ একদিকে তারা চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধবিরতি, ঠিক একই সাথে তারা আবার অস্ত্রের বড় আকারের চালান বা ডিল তাদের সাথে করতে চাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বে যেটা আমরা সবসময় বলে থাকি যে ইউএসএ তাদের যে ফরেন পলিসি সেটা সবসময় মানে স্টেবল না, এটা ফ্লাকচুয়েট করে। কখনো দেখা যায় যে এটা মানবাধিকার বা যে প্রিন্সিপালগুলো তারা বলে থাকে এর পক্ষে যায়, আবার কখনো দেখা যায় যে এর সম্পূর্ণ ইউটার্ন 180 ডিগ্রি উল্টা তারা এগুলো এক্সিকিউট করে থাকে। সেই ক্ষেত্রে ইসরায়েল যদি এখন ফর দ্য টাইম বিং নমনীয় হয়ে তাদের যুদ্ধবন্দীদেরকে উদ্ধার করার জন্য একটা যুদ্ধ বিরতিতে যায়ও, এটাও আমার কাছে মনে হয় যে স্বল্পকালীন সময়ের জন্য হলেও এই হত্যাযজ্ঞ কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে। কারণ যে ম্যাসাকার আমরা দেখি, যেই পিকচারগুলো ভেসে আসে, এটা আসলে সহ্য করার মতো না। এবং যদি অ্যাকচুয়াল এবং যেভাবে এটা কন্টিনিউ স্টিল হচ্ছে, আমরা আজকাল প্রত্যেকদিন দেখতেছি, এবং হোল ওয়ার্ল্ড পপুলেশন সেখানে ইফেক্টিভলি আসলে কিছুই কার্যকরী করছে না, এক্সিকিউট কিছুই হচ্ছে না। সুতরাং ওয়ার্ল্ড পপুলেশন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে গেলে এক ধরনের ফেইল করেছে এই যুদ্ধ। মানে বিশেষ করে আমরা দেখেছি যে যুদ্ধের এই সময়ে যে ধরনের হেলথ এবং ফুড, যেটা আমরা দুইটার সাপ্লাই বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই ধরনের যেখানে মানবিক বিপর্যয় ঘটে সেখানে অন্তত এই দুইটা জিনিসের সাপ্লাই এনশিওর করা হয়। দিস ইজ দ্য অনলি রিজিয়ন আমরা দেখলাম যে এর কোনো কিছুই বাস্তবায়ন, এবং জাতিসংঘের একের পর এক রিপোর্ট প্রমাণ করেছে যে এখানে কিছুই এগুলো বাস্তবায়ন হয়নি। এই জন্য এক কথায় বলা যায় যে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল ল, ডিপ্লোমেসি যেটাই বলি আর কি, এই যুদ্ধ বন্ধে অথবা যে হত্যাযজ্ঞ বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং এখন মূলত এমন জায়গায় এসে পৌঁছেছে যে কোনো শর্তের মাধ্যমেই হোক যুদ্ধ বা হত্যাযজ্ঞ আগে বন্ধ হোক, এরপরে দেখা যাবে যে কে এই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতি হলো বা কার কম ক্ষয়ক্ষতি হলো, বা লাভ ক্ষতির হিসাব পরে হয়তো হিসাব করা যাবে। আপাতত হত্যাযজ্ঞ, মানুষের যে মৃত্যু, এর যে লাশের যে এছাড়াও কি আরো একটা কারণ এখানে যুদ্ধবিরতির জন্য এখন অনেকটা হয়েছে যে আমরা দেখেছি সিরিয়াতে এক ধরনের পরিবর্তন, এবং সিরিয়াতে এই পট পরিবর্তনের আলোকে আমরা দেখেছি যে রিজিওনাল যে পাওয়ারগুলো, অর্থাৎ ইরানের যে রিডিউসিং যে ইনফ্লুয়েন্স, এবং ইজিপ্টের সঙ্গে আমরা দেখেছি বেশ কিছু, ইভেন টার্কির সঙ্গে, এটাও কি এই যুদ্ধবিরতি এগোনোর পিছনে এই ধরনের যে রিজিওনাল ইনফ্লুয়েন্স বা রিজিওনাল কজগুলোও কি কারণ বলে তোমার কাছে মনে হয়? যে আমি যেটা বললাম যে ট্রাম্প ইলেক্ট হওয়ার পরেই কিন্তু পট পরিবর্তন হয়েছে মধ্যপ্রাচ্যে। অন্যতম হচ্ছে সিরিয়াতে এই যে ক্ষমতার পরিবর্তন পালাবদল। তো অবশ্যই এর তো একটা ইফেক্ট আছেই আর কি। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু মধ্যপ্রাচ্যের সামগ্রিক যে ক্ষমতার ভারসাম্য, একদিকে রাশিয়া, একদিকে ইরান, ঠিক অপরদিকে প্যালেস্টাইন এবং ইসরায়েল এবং লেবাননে তো একটা যুদ্ধবিরতি, ইফেক্টিভ একটা যুদ্ধবিরতি তো হয়েছে লেবাননে, যেখানে বলা হয়ে থাকে যে ট্রাম্পের নিজেরও হস্তক্ষেপ রয়ে গেছে, তার এবং সেনাপ্রধান সেখানে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলো। এই জন্য আসলে দেখা যাচ্ছে যে ট্রাম্প ইলেক্ট হওয়ার পর থেকেই কিছুটা হলেও পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছে। সো ইফেক্টিভলি যদি যুদ্ধ আসলেই বন্ধ হয়, সেটা তার ক্রেডিট কিছুটা হলেও ট্রাম্পের দিকে আপাত দৃষ্টিতে যাবে। পরবর্তীতে সে তার ফরেন পলিসি কিভাবে রান করবে সেটা অন্য বিষয়। তবে সিরিয়ার এই যে পরিবর্তন, এটাও একটা অন্যতম কারণ এই ইসরায়েল এই ডিলে এগ্রি হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যেটা আমাদের অনেক, বিশেষ করে আমরা এখন আল জাজিরার বিভিন্ন অ্যানালাইসিস দেখেছি, মারওয়ান বিশোয়ারা একজন নামকরা অ্যানালিস্ট এবং অন্যান্য অ্যানালিস্টরা একটা কথা আমাদেরকে বারবার করে বলতেছেন। সেই কথাটা কতটা ইফেক্টিভ, তারা বলতেছেন যে যুদ্ধবিরতি একটা হলেও হতে পারে, কিন্তু যেটার পরিণতি তারা যেটা বলতেছেন যে আমরা শুনেছি যে আব্রাহামিক অ্যাকর্ড বলে একটা অ্যাকর্ড চুক্তি, যেটাকে আমরা বলি অনেকটা কি বলা যায় বিজনেস, কমার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড চুক্তি। বলা হচ্ছে যে এই চুক্তি স্বাক্ষর
আরও এগিয়ে যাচ্ছে এবং প্যালেস্টাইন ইস্যুকে আরও রিডিউস করে এই চুক্তি স্বাক্ষরের জন্য এই তড়িঘড়ি যুদ্ধবিরতির এক ধরনের উদ্যোগ রয়ে গেছে বলে অনেকেই মনে করে। এই ব্যাপারে ইয়েটা কি? হ্যাঁ, ট্রাম্পের বিগত শাসনামলে আমরা দেখেছিলাম যে আব্রাহাম অ্যাকর্ড এইটা শো করা হয়েছিল এবং যখন জেরুজালেমে যখন রাজধানী পরিবর্তন করা হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদেরকে দেখছেন, ইসলাম চ্যানেল বাংলার এই নিয়মিত প্রোগ্রাম মুসলিম বিশ্ব, সাপ্তাহিক মুসলিম বিশ্ব, আপনাদের কোনো মন্তব্য থাকলে, কোশ্চেন থাকলে অথবা কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন যে কোনো সময়। এবং আমাদের মনে থাকার কথা যে তেল আবিব থেকে যখন জেরুজালেমে রাজধানী পরিবর্তন করা হয় তখন কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু সহ তারা ওই ইব্রাহিম অ্যাকর্ডের যে মানচিত্র ওইটা অথবা ইব্রাহিম অ্যাকর্ডের যে মূল বিষয় সেটা শো করেছিল এবং তখন থেকেই কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ড এইটা বাস্তবায়ন হওয়ার কথা আলোচনা শুরু হয়। তারপরে তো বাইডেন ক্ষমতায় আসে। এটা এখন যেটা আপনি মেনশন করলেন যে এটাও একটা কারণ হতে পারে যে একদিক থেকে যুদ্ধবিরতিতে আমরা গেলাম, যুদ্ধবন্দী যারা তাদেরকে আমরা উদ্ধার করলাম, ঠিক একইভাবে আব্রাহাম অ্যাকর্ড যেটা মানে মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্ল্যান, ইনক্লুডিং বিজনেস বা অন্যান্য বিষয়, সেটাও ত্বরান্বিত হতে পারে, এরকম একটা সম্ভাবনা বা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এবং একটা বিষয় একটু করি যে আব্রাহাম অ্যাকর্ডের ব্যাপারে দুইটা কান্ট্রি খুবই আগ্রহী। একটা হচ্ছে আমাদের সৌদি আরব, আর একটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। এরা এদের যে সমস্ত আমরা বলে থাকি কমার্স, বিজনেস, ডেভেলপমেন্ট, এই সমস্ত কারণে কিন্তু এই দুইটি রাষ্ট্র এই চুক্তির ব্যাপারে, কারণ এই অঞ্চলের সমস্ত ইয়ের সাথে এরা ইনভলভ এবং তারা এই ক্ষেত্রে আমাদের গত প্রোগ্রাম আমার মনে আছে অনেক দর্শক যারা প্রশ্ন করেছিলেন যে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে চেয়েছিলেন যে এই চুক্তির মাধ্যমে কি প্যালেস্টাইন কজকে স্যাক্রিফাইস করে এই চুক্তি করা হচ্ছে কি হচ্ছে না, যে এই যুদ্ধবিরতি যেটা আমরা বলতেছি যে আমরা ঠিক একেবারে শিওর না কিন্তু হতে পারে, এই বিষয়টা আমাদেরকে কতটুকু করে। জি, দর্শকদের মনে থাকার কথা ট্রাম্পের বিগত শাসনামলে আপনি যেটা মেনশন করলেন যে সৌদি আরব এবং আরব আমিরাত তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের একদম প্রক্রিয়ায় চলে গিয়েছিল। ঠিক তখনই প্রশাসনের পরিবর্তন হয়, বাইডেন আসে। আবার যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসছে, সেই ক্ষেত্রে সৌদি আরব এবং আরব আমিরাত তারাও আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে উঠছে, এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং সেটা যদি আসলেই হয় তাহলে হয়তো বৃহত্তর যে মধ্যপ্রাচ্যের যে প্ল্যান তাদের যেটা, সেইটা হয়তো বাস্তবায়িত হবে এবং এই ক্ষেত্রে প্যালেস্টাইন ইস্যু এটা একটা ডেড ইস্যু হিসেবে পরিগণিত হবে এবং তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য আরও বিষয়কে সামনে তুলে আনা হবে এবং এই ইস্যুটাকে কম আলোচনা রেখে এটাকে একটা নন ইস্যু করা হবে এবং অন্যান্য ইস্যুকে সামনে রাখা হবে, এমন একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে। সেই ক্ষেত্রে সৌদি আরব এবং আরব আমিরাত তারা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একই সাথে ইজিপ্টও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাদের রোল এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আইদার তারা এই কস্টটাকে জিয়ে রাখবে, না তারা ইউএস যে পলিসি তাদের সাথে তারা এগ্রি করবে। আমরা যে রিজিওনাল আমরা গত যে রিজিওনাল যেটা কি বলবো ইনস্টেবিলিটির শঙ্কা গত দীর্ঘদিন ধরে আমরা করেছিলাম, যখন যুদ্ধটা লেবাননে ছড়িয়ে পড়লো, যখন দেখলাম যে ইরান ইনভলভ হয়ে গেছে, যখন দেখলাম যে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাটা মোটেই স্টেবল না, তখন আমরা একটা আশঙ্কা করতেছিলাম যে যুদ্ধ কি সমস্ত এরিয়াতে ছড়িয়ে পড়বে কিনা। সেটা তো সম্ভাবনা এখন কম বলে মনে হয় ট্রাম্পের আলোকে, কারণ ট্রাম্পের একটা রেকর্ড সবাই বলে থাকে যে সে বরং যুদ্ধর চেয়ে অন্যান্য কিছুতে সে মোর আগ্রহী, বিশেষ করে বিজনেস, বিশেষ করে ডেভেলপমেন্ট, বিশেষ করে কমার্স, এবং এইগুলো দিয়ে সে এক ধরনের যুদ্ধ বন্ধের হাতিয়ার সে ব্যবহার করে। যদিও আমরা দেখেছি মুসলিম বিশ্বের ক্ষেত্রে এগুলো আমাদের লং টার্ম ক্ষতি হয়েছে। এটা কি একটা বড় ট্রাম্পের প্রশাসনে কি আমরা এটা আরো বেশি দেখতে পাবো বলে মনে হয়? দেখেন, মধ্যপ্রাচ্য কিন্তু অলরেডি মানে ধ্বংসের একটা দ্বার প্রান্তে চলে গিয়েছে। বেশ কয়েকটা দেশ, লিবিয়া, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়ামেন, অলরেডি এই রাষ্ট্রগুলো 2010-এর আগে কিন্তু এই রাষ্ট্রগুলো উন্নত ছিল, তারা কিন্তু অলরেডি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং এদের ক্ষতি আর কি হতে পারে। এবং সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ট্রাম্প সে যুদ্ধ নতুন করে লাগানোর চেয়ে অন্যান্য বিষয় যেগুলো খুব ক্রিটিক্যাল টেকনিক্যাল বিষয় সেই দিকে সে বেশি মনোনিবেশ করে, বিশেষ করে বিজনেস এক্সপানশন, সেই ক্ষেত্রে তার মনোনিবেশ বেশি থাকে। তো যদি মধ্যপ্রাচ্যের এখনও যে অবস্থা, ব্যালেন্স অফ পাওয়ার, এটা যদি মধ্যপ্রাচ্যে স্থিতি অবস্থায় থাকে তাহলে হয়তো যুদ্ধ আর বেশি ছড়াবে না। যে অবস্থা আছে সেখান থেকে হয়তো এটা
একটা নেগোসিয়েশন কনসিলিয়েশনের দিকে যাবে, এবং এটা যদি ট্রাম্প প্রশাসন এটাকে সাপোর্টও করে, আমার কাছে মনে হয় এটা পজিটিভ। বরং যদি এক্সপান্ড আর না করে, সেটা মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘমেয়াদে এটা ভালো। কারণ একটা প্রশ্ন তো আমাদের সামনে আসে, বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার কোশ্চেন আমাদের কাছে আসে, অনেক আলোচকই আমাদেরকে বলে থাকেন যে আসলে ট্রাম্পের মতো যারা এই ধরনের কি বলা যায় এক ধরনের ডিসিশন মেকিং করেন যেগুলো অ্যানালাইসিস বা অন্যান্য কিছু দিয়েকে ব্যাখ্যা করা যায় না, এরকম ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটতেই পারে ট্রাম্প আসলে, যেটা আমরা আলোচনা করতে পারবো না, আসলে আমরা তো আলোচনা করব। কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আমাদের কাছে যে দেশগুলোকে আমরা সবসময় নির্ভর করি যে এই প্যালেস্টাইন ইস্যুকে জিয়ে রেখে প্যালেস্টাইন ইস্যুর সমাধানের জন্য, আমরা দেখেছি ইজিপ্টের রোল, আমরা দেখেছি সৌদি আরবের রোল, আমরা দেখেছি ইউনাইটেড আরব এমিরেটসের রোল, আমরা দেখেছি ইভেন আমাদের যে জর্ডান তো আরও একটা কান্ট্রি যেটা পাশেই, তার রোল, ইভেন আমাদের নিজস্ব যে প্রবলেম সুদানের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে সুদানের ক্ষেত্রেই এই ইজিপ্ট এবং আমাদের ইউনাইটেড আরব এমিরেটস দুই কান্ট্রি এবং সৌদি আরবকে দায়ী করা হচ্ছে যে সুদানের যুদ্ধ বিশেষ করে মুসলিম বিশ্বের একটা বিরাট এরিয়া, কিন্তু যেটা আমরা মানে ভুলতেই বসেছি, অথচ এখানে কি মানে গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে কি খারাপ অবস্থা চলতেছে যেগুলো নিয়ে কোনো রকম কোনো ইয়ে নাই। তো এই সার্বিকভাবে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের যদি আমরা আসি, বিশেষ করে মিডল ইস্টের ওয়ার্ল্ডে, আমরা কি কোনো পরিবর্তন কি আমরা পজিটিভ পরিবর্তন কি আমরা লক্ষ্য করতে পারতেছি? মুসলিম বিশ্বের আসলে যেটা অভাব সেটা হচ্ছে একজন অভিভাবক যার উপর রিলাই করা যায়। তো যেহেতু তেমন একক অভিভাবক নেই, প্রত্যেকটা রাষ্ট্রকেই নিজেরা দায়িত্বশীল হিসেবে নতুন কোনো সংঘাতের জন্য আমরা আর না জড়াই, এমন একটা কমিটমেন্টে বোধহয় আসা দরকার। এবং ওআইসি যদি এই ক্ষেত্রে একটা রেজলিউশন অথবা অন্তত একটা কনসেনসাসে আসে যে আমরা নিজেরা নতুন কোনো আর যুদ্ধে অপর দেশের ভিতরে হোক, সাথে হোক, অথবা নিজ দেশে গৃহযুদ্ধে হোক, এমন কোনো নতুন সংঘাতে আমরা জড়াবো না, এমন যদি একটা কমিটমেন্টে ওনারা আসতে পারেন, তাহলে এটা পজিটিভ হবে। কারণ এই যে দুইটা দেশের ভিতরে যুদ্ধ, সৌদি আরব এবং ইয়েমেন, দুইটাই মুসলিম রাষ্ট্র, মানুষের হত্যা হচ্ছে, মানে ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের, কিন্তু কেউ একজন এসে সেখানে নেগোসিয়েটর হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে যে সংঘাতটা মিটিয়ে দেবে, এমন কাউকে আমরা লক্ষ্য করিনি। এই কারণে যেহেতু আমাদের একজন অভিভাবকের অভাব, সেই ক্ষেত্রে নিজেদেরকেই দায়িত্বশীল হিসেবে এই সংঘাতগুলো এড়িয়ে যাওয়া দরকার। এবং যদি সংঘাতগুলো অন্তত এড়িয়ে যেতে পারি, তাহলে যেগুলো অলরেডি ক্যাটাস্ট্রফ হয়ে গিয়েছে, এক্ষেত্রে সমাধান কি আসলে? আমার কাছে একটা মানে ইয়ে আছে যে আমরা যে দেখেছি যে ওআইসি মার্কা প্রতিষ্ঠান বানিয়েছি, আরব লীগ বানিয়েছে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো তো দেখতে পাচ্ছি যে নন ফাংশনাল প্রতিষ্ঠান হিসেবে, লাইক জাতিসংঘ, এগুলো কোনো ফাংশন করছে না। কিন্তু তুমি যেটা বললে যে এই সব ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি যে কোনো পাওয়ারফুল মুসলিম কান্ট্রি যেগুলো, ফর এক্সাম্পল আমরা যদি টার্কির কথা বলি, আমরা যদি ইন্দোনেশিয়ার কথা বলি, আমরা যদি মালয়েশিয়ার কথা বলি, এরকম যে পাওয়ারফুল মুসলিম কান্ট্রিগুলো কি এক ধরনের আলাদা জোট বানিয়ে বা আলাদা ইয়ে বানিয়ে কি এই ক্ষেত্রে ফাংশন বা এই ক্ষেত্রে কি মোর ইফেক্টিভ, নাকি 54 দেশের ওআইসি বানিয়েছি, জাতিসংঘের মতো টেবিল চাপড়ানো হয়, কিন্তু আসলে কোনো ফাংশনাল কোনো ডিসিশন আজ পর্যন্ত আমরা দেখি নাই প্যালেস্টাইনের ক্ষেত্রে, আজ পর্যন্ত দেখি নাই সুদানের ক্ষেত্রে, আজ পর্যন্ত দেখি নাই ইয়েমেনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই দেখা গেছে যে এইটা ব্যর্থ হচ্ছে। কিন্তু এই ধরনের যেমন এইসব জায়গায় অনেক সমস্যার সমাধান করে G7, G20, তো মুসলিম বিশ্বের, কারণ এই 54টা মুসলিম কান্ট্রি আমরা জানি যে 30টা 35টা 40টা আসলে কোনো টেবিল চাপানো ছাড়া কোনো রোল নাই। এক্ষেত্রে কি এই ধরনের কোনো সংস্থা নতুন কোনো ইয়ে তো তোমার কাছে কি মনে হয় মোর ফাংশনাল? খুব গুরুত্বপূর্ণ। আপনার মনে থাকার কথা, ইরাক ইরান যে যুদ্ধ হয়েছিল, সেখানে পাকিস্তান নেগোসিয়েটর হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে সেখানে একটা রোল প্লে করেছিল। এবং ঠিক একইভাবে হয়তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা যেহেতু ওয়ার্ল্ড পলিটিক্সে ওইভাবে তারা এঙ্গেজ না, এবং তাদের অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে মুসলিম বিশ্বে তাদের একটা অ্যাকসেপ্টেন্স আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা এক্ষেত্রে রোল প্লে করতে পারে। এবং আমরা টার্কি রোল প্লে করতে পারে, ইভেন পাকিস্তানও রোল প্লে করতে পারে। পাকিস্তানের একটা মানে ইয়ে রয়ে গেছে, তার অ্যাকসেপ্টেবিলিটি আছে, তার একটা পপুলেশন আছে, তার একটা পারমাণবিক ক্ষমতার অধিকারী, অনেক ক্ষেত্রেই তাদের ইয়ে রয়ে গেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শক্তিধর মুসলিম কান্ট্রিগুলো যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে অ্যাজ এ নেগোসিয়েটর, মেডিয়েটর, তাহলে হয়তো এই সংঘাতগুলো এড়িয়ে যাওয়া যায়। এবং মুসলিম বিশ্বগুলোকে, দেশগুলোকে অবশ্যই এই কমিটমেন্টে আসতে হবে যে আমরা নিজেরা আর নিজেদের ভিতরে কোনো সংঘাতে আমরা জড়াবো না। এই কমিটমেন্টটা বোধহয় খুব বেশি প্রয়োজন। এবং আপনি যেটা বললেন যে ওআইসি, এটা তো 1967 সালে তৈরি হয়েছিল এই গাজা ইস্যুকে কেন্দ্র করে, অথচ দেখা যাচ্ছে সেই ইস্যুটাকে তারা রিজলভ করতে বা অ্যাক্টিভ রোল প্লে করতে তারা ব্যর্থ। মানে ভেরি সিমিলার টু এই প্রস্তাবটা কেন আমার কাছে খুব ইয়ে মনে হয় যে আরবাকান যখন ক্ষমতায় আসছিল টার্কিতে, তখন এই ধরনের
কি বলা যায় এটাকে ইকোনমিক জোট হিসেবে D8 কিন্তু মুসলিম বিশ্বের যারা ইকোনমিক্যালি তাদেরকে নিয়ে একটা করার যে তার একটা উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসকে মুসলিম বিশ্বে যেন এক ধরনের ইনফ্লুয়েন্স করা যায়। ঠিক একইভাবে এগুলো তো ইকোনমিক্সের চেয়ে মোর ইম্পর্টেন্ট, যেগুলো সামরিক। অতএব এই ক্ষেত্রে আরও কিছু কান্ট্রিকে যোগ করে এই ধরনের জোট যদি করা যায়, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশও কিন্তু রোল প্লে করতে পারে। কারণ আমরা থার্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি বাই পপুলেশন, সো আমরাও এখানে নেগোসিয়েটর হিসেবে আমরা রোল প্লে করতে পারি বিটুইন এই সমস্ত দেশের সাথে। এটা বাংলাদেশ একটা মডেল হতে পারে, এবং তখন আমাদের বিশ্বব্যাপী আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের রিলায়েবিলিটি এবং আমাদের মান মর্যাদা বিশ্বে বৃদ্ধি পাবে। এটাও একটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, যেহেতু ওআইসি আছে নন ফাংশনাল, আরব লীগও আছে নন ফাংশনাল, যেটা আপনি বললেন যে রিজিওনাল অথবা আরো ছোট ছোট শক্তিশালী জোট হতে পারে, 7টা 8টা বা 10টা দেশ, সবাই মুসলিম কান্ট্রি, তারাও কিন্তু আলাদা আলাদাভাবে রোল প্লে করতে পারে। মূল বিষয় হচ্ছে যে কনফ্লিক্ট এড়িয়ে যাওয়া এবং মূলত শান্তিপূর্ণ সহাবস্থান, এটা বোধহয় আগামী বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সুদানের ক্ষেত্রে যদি আমরা দেখেছি বারবার, সুদানের মতো এরকম একটা নিজস্ব প্রবলেম, সেই নিজস্ব প্রবলেমকে সলভ করার জন্য, নিজস্ব প্রবলেম নিয়ে ডিল করার জন্য ওআইসি কোনো আলোচনাই করতে পারে নাই। এবং যতবারই ওআইসি আলোচনা করতে গেছে দেখা গেছে যে এখানে কোনো ফাংশনাল কোনো কিছু হয় নাই। কিন্তু এই সমস্ত ইস্যুকে সলভ করার জন্য যদি মুসলিম বিশ্বের আলাদা থাকতো, যেমন আমরা বলে থাকি যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, ফর এক্সাম্পল, যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের চেয়ে মোর ফাংশনাল। যে শান্তিরক্ষী বাহিনী অনেক জায়গায় আমি মনে করি, ইভেন বাংলাদেশ আমাদের পার্ট অফ দ্য শান্তিরক্ষী বাহিনী, তাদের কাছ থেকে শুনেছি অনেক দেশেই কিন্তু অনেক তারা মানে পজিটিভ করেছে। ঠিক একইভাবে ওআইসির যদি এই ধরনের একটা বডি থাকে যে এই সমস্ত কনফ্লিক্ট মোকাবেলার জন্য এই পাওয়ারফুল কান্ট্রিগুলো এক ধরনের রোল প্লে করবে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় মোর ফাংশনাল দ্যান হোয়াট উই আর ডুইং দিস, পার্ট অফ অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইজারি রোল, অর দ্যাট কান্ট্রিগুলো রিজলভ করবে এই সমস্ত কনফ্লিক্টগুলো। এটা কিন্তু আমাদের একটা মানে প্রস্তাবনা আকারে বা বিভিন্ন এই জিনিসগুলো আসা। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওআইসির যে মানে রেগুলার যে অ্যাক্টিভিটিস, সেটা তো আমরা দেখলাম যে তেমন এটা ইফেক্টিভ না হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডাইমেনশন এনে এই যে আমাদের নিজেদের ভিতরে যে কনফ্লিক্টগুলো আছে সেইগুলো রিজলভ করার জন্য আমরা একটা আলাদা বডি করতে পারি অ্যাজ অ্যান অ্যাডভাইজারি। সেখানে 5টা 10টা 15টা দেশ এবং শক্তিশালী কান্ট্রিগুলো থাকতে হবে, যারা ইকোনমিক্যালি পাওয়ারফুল, যারা মিলিটারিলি এবং যাদের কমান্ড আছে, যারা মোরাললেস নন পলিটিক্যাল, নন অ্যাফিলিয়েটেড। ফর এক্সাম্পল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা মূলত এই যে আমাদের যে দ্বন্দ্বগুলা ধর্মভিত্তিক, সেসব দ্বন্দ্বে তারা জড়ায় না। সুতরাং এইসব রাষ্ট্রকে অ্যাডভাইজারি হিসেবে একটা কনফ্লিক্ট রিজলিউশন বডি আমরা তৈরি করতে পারি, তাহলে একটা ডাইমেনশন আসবে। এবং 1টা বা 2টা কেসে যদি ওআইসি সফল হয়, তাহলে দেখা যাবে যে তারা তাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা সাধন করতে পারবে। এটা একটা সুন্দর প্রস্তাব। আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলীকে আহ্বান করতে পারি, এই ধরনের কোনো প্রপোজালে যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা কোনো বিষয় যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটাও একটা প্রস্তাবনা আসতে পারে, তাহলে এগুলোকে আমরা আরও এক্সপান্ড করে আরও আপনাদের সামনে আলোচনা আনতে পারি। সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা যে মুসলিম ওয়ার্ল্ডের স্বপ্ন দেখি বা যে মুসলিম ওয়ার্ল্ডের কাহিনী আমরা বলতেছি, আমরা কি মনে করতে পারি এরকম সিমটম বা এরকম আশান্বিত কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে? বছর তো কেবল শুরু, এই ব্যাপারে কোনো আছে কিনা যে আমরা আমাদের যে রিয়েলাইজেশনের আলোকে আমরা এই ভোগান্তিতে ভুগতেছি, এর কি কোনো পজিটিভ সাইন তোমার কাছে আছে যে এরকম কোনো কিছু ঘটার? কারণ আমরা মালয়েশিয়াতে দেখেছি বেশ কিছু পজিটিভ সাইন, বিশেষ করে আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রে। এরকম কি অন্য কোনো এক্সাম্পল রয়ে গেছে বা এই ধরনের আশা কি আমরা করতে পারি? জি, মুসলিম বিশ্বের জন্য গত বছর 2024 সালটা ছিল আসলেই একটা ডিপ্রেসিং, দুঃসহ একটা। এবং এই যে 2023 সালের 7ই অক্টোবর থেকে যেটা শুরু হলো, এটা অবর্ণনীয়। এবং এই সামনের বছর অথবা সামনের দিনগুলোতে আমরা আশার আলো দেখতে বলতে অন্তত যদি এই যুদ্ধটা অন্তত বন্ধ হয়, এটা সবচেয়ে বড় পজিটিভ একটা বিষয়। এবং এর পাশাপাশি নিজ নিজ রাষ্ট্রগুলা, মুসলিম দেশগুলা যদি তারা নিজেদের দেশের ভিতরে যদি স্থিতি অবস্থা আনতে পারে, ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলা, রুল অফ ল এবং যে মানুষের যে রাইটসগুলা অর্থাৎ ডেমোক্রেটিক প্র্যাকটিস, এইটা যদি উন্নত করতে পারে, তাহলে হয়তো আশা করা যায় যে ভবিষ্যতে দিন দিন এই বিষয়গুলো উন্নতির দিকে যাবে। আদারওয়াইজ আমাদের নিজেদের দেশের ভিতরে যদি আমরা যে ওয়ার্ল্ডের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেটাকে ফ্যাক্টর হিসেবে ধরা হয়, ফর এক্সাম্পল রুল অফ ল, ডেমোক্রেটিক রাইটস, হ্যাঁ, এই বিষয়গুলো যে উন্নতি না করি। থ্যাংক ইউ খালেদ, থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যানালাইসিস। আমরা আশা করব এই বছরে, অর্থাৎ যে বছর আমরা শুরু করেছি 2025-এ, মুসলিম বিশ্বের ঘটনাবলী আমাদেরকে আরও আশান্বিত করবে এবং আরও অনেক পজিটিভ অ্যানালাইসিস এবং পজিটিভ মুসলিম বিশ্বকে দেখার আমন্ত্রণ জানিয়ে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।